যা দেখেছি, যা বুঝেছি, যা করেছি। পাকিস্তানের রাজনীতির পরিণাম, স্বাধীনতার সংগ্রাম এবং আমাদের সিদ্ধান্ত। জাতীয়তাবাদী সংগ্রামের চূড়ান্ত পর্যায়ে শুরু হয়েছিল 1971-এর মুক্তিযুদ্ধ। এ ঘটন এড়ানো সম্ভব ছিল। পাকিস্তানের মতো একটি বহুজাতিক দেশের জন্য শুরু থেকেই প্রয়োজন ছিল বিভিন্ন জাতিসত্তার এলিট শ্রেণীর মধ্যে ঐকমত্যের ভিত্তিতে একটি কার্যকরী শাসন ব্যবস্থা গড়ে তোলা। ঐকমত্যের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার কৌশল এবং পরিকল্পনা নির্ধারণের জন্য যে সহযোগিতা অতি আবশ্যক ছিল তা নিশ্চিত করার জন্য নিম্নে বর্ণিত বিষয়গুলোর উপর বিশেষ গুরুত্ব আরোপ করা উচিত ছিল জাতীয় পরিসরে। 1. সব জাতীয় এলিট শ্রেণীর সমন্বয়ে একটি প্রতিনিধিত্বকারী সরকার কায়েম করা। 2. বিভিন্ন জাতিসত্তার মধ্যে ঐকমত্য এবং একটি কার্যকরী ব্যবস্থা গড়ে তোলা। 3. সর্বক্ষেত্রে একতা ভিত্তিক সহজলভ্য জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলা। 4. জাতির লক্ষ্য এবং আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য বিভিন্ন জাতিসত্তার এলিট শ্রেণীর জনগণকে অনুপ্রাণিত করার দায়িত্ব গ্রহণ করা। 5. যে কোনো বিচ্ছিন্নতাবাদী প্রচেষ্টাকে অঙ্কুরে বিনষ্ট করে দেয়া, বল প্রয়োগের মাধ্যমে নয় এবং তা ইতিবাচক পদক্ষেপ গ্রহণের মাধ্যমেই। 6. অর্থনৈতিক সুবিধাদি যাতে জনগণ পর্যন্ত পৌঁছে তা নিশ্চিত করা। আধুনিকীকরণ এবং উন্নয়নের সুফল সমভাবে যাতে সব জাতিগোষ্ঠী উপভোগ করতে পারে তার ব্যবস্থা নিশ্চিত করা। জাতীয় এলিট শ্রেণীগুলো কর্তৃক বিভিন্ন জাতিগোষ্ঠীর জনগণের মাঝে জাতীয় সম্পদ ও সুবিধাদির সুষম বণ্টন নিশ্চিত করা। এ ধরনের কৌশল এবং পরিকল্পনা সব সমস্যার সমাধান অবশ্যই ছিল না, কিন্তু এর ফলে আশা করা যেত জাতীয় রাজনৈতিক অবকাঠামোতে বর্জনের পরিবর্তে ঐক্যের মাধ্যমে বহুজাতিক দেশের অখণ্ডতা বজিয়ে রাখা। ধারণা করা চলে ন্যায্য অধিকার পাওয়ার জন্য বিভিন্ন জাতিসত্তার জনগোষ্ঠী কিছুকাল হয়তোবা প্রলম্বিত শিল্পায়নের পরিকল্পনা এবং স্তিমিত আধুনিকীকরণ প্রক্রিয়াকেও মেনে নিত। যে কোনো ব্যক্তির পক্ষে একটি ন্যায়ভিত্তিক সমাজ দরিদ্র হয়ে থাকাটা সহনীয় হয় তখনই যখন তারা পরশের সমাজে অর্জিত ধন সম্পদের বড়াই করার সুযোগ না পায়। একটি দেশ উন্নত হতে পারে শুধুমাত্র ঐক্যের ভিত্তিতে। বৈষম্য এবং বিভক্তি এক অথবা একাধিক জাতিগত রাষ্ট্রের জন্ম দেয়, ফলে সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীরই হয় সমূহ ক্ষতি। এজন্যই বহুজাতিক একটি দেশের এলিট শ্রেণীর ঐক্যবদ্ধভাবে কাজ করা অপরিহার্য হয়ে দাঁড়ায়, শ্রেণী স্বার্থ এবং জাতীয় স্বার্থ দুটিই বুঝিয়ে রাখার জন্য। কোনো এক বিশেষ পর্যায়ে তারা অবশ্যই নিজ নিজ জাতিস্বার্থে একে অপরের সাথে দ্বন্দ্বে লিপ্ত হতে পারেন, কিন্তু কোনো ক্রমেই তাদের একে অপরের সহ্যশক্তি ও বোঝাপড়ার ক্ষমতার প্রতি সন্দেহ পোষণ করা উচিত নয়। তেমনটি হলে বিচ্ছিন্নবাদের বিপদসংকুল একতরফা রাস্তা অবশ্যই খুলে যাবে। তথাকথিত ইসলাম ও ইসলামিক রাষ্ট্রের ধ্বজাধারী পাঞ্জাবি মুহাজের নিয়ন্ত্রিত কেন্দ্রীয় সরকার শুরু থেকেই বাঙালিদের নিঃস্ব, হীনমনা এবং পশ্চাৎমুখী জনগোষ্ঠী হিসাবে গণ্য করে আসছিলেন। তারা মনে করতেন বাঙালি জনগোষ্ঠী পশ্চিম পাকিস্তানের উপর একটি বোঝাস্বরূপ। তারা বিশ্বাস করতেন পাকিস্তানি জাতীয়তাবাদ এবং অর্থনৈতিক উন্নতির সাথে বাঙালির জাতিগত চেতনা এবং তাদের হিন্দুয়ানি মনোভাব সঙ্গতিপূর্ণ নয়। যাই হোক না কেন, একথা অস্বীকার করার কোনো উপায় নেই যে আইয়ুব খানের প্রণীত অর্থনীতির ফলে পূর্ব পাকিস্তানে শিল্প উদ্যোগীর সংখ্যা তুলনামূলকভাবে বৃদ্ধি পায়, কিন্তু ওই সমস্ত উদীয়মান শিল্প উদ্যোগীরা সরকারি মদত এবং পৃষ্ঠপোষকতায় বেড়ে ওঠা পশ্চিম পাকিস্তানি শিল্পপতিদের সাথে প্রতিযোগিতায় টিকতে না পেরে বাঙালি জাতীয়তাবাদী রাজনীতিবিদ যারা আঞ্চলিক স্বায়ত্তশাসনের জন্য সংগ্রাম করেছিলেন তাদের সাথে হাত মেলান। সমস্ত বাঙালি শিল্পীরা স্পট লাইসেন্স এবং বৈদেশিক মুদ্রার কোটা বাড়াবার জন্য ওই আন্দোলনকে কেন্দ্রের উপর চাপ প্রয়োগকারী হাতিয়ার হিসেবে ব্যবহার করতে থাকেন। শেষ পর্যায়ে আঞ্চলিক স্বায়ত্তশাসনের দাবি বাঙালি জাতির বিভিন্ন শ্রেণীর একক একটি রাজনৈতিক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ করতে সক্ষম হয়। পশ্চিম পাকিস্তান এলিট শাসক শ্রেণী অসঙ্গতভাবে তাদের বাঙালি দোসরদের হীনমন্য, পশ্চাৎমুখী এবং হিন্দু মনোভাবাপন্ন বলে চিহ্নিত করেন। এই ধরনের মনোভাব বিচ্ছিন্নতাবাদী চেতনার উন্মেষ ঘটাতে বিশেষভাবে সাহায্য করে। তদুপরি শেখ মুজিবের বিচার দেশের নাজুক ঐক্যের উপর হানে চরম আঘাত। এখানে আবারও উল্লেখ করতে হয়, মুজিবের ৬ দফার কোনো নতুন কিছু ছিল না। অতীতে বহুবার এ ধরনের দাবিসমূহ বাঙালি সাংসদগণ
কেন্দ্রীয় সংসদে উত্থাপন করেছিলেন। আগরতলা ষড়যন্ত্রের ঘোষণার সময়টি ছিল অতীব গুরুত্বপূর্ণ। এই ঘোষণাটি করা হয় এমন এক সময় যখন সারা দেশ জুড়ে এক জটিল রাজনৈতিক সমস্যা বিরাজমান। দেশ জুড়ে জনগণ তখন আইয়ুব শাহীর নিষ্পেষণ এবং স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে উঠেছে। আইয়ুব শাহী আঞ্চলিক বৈষম্য দূরীকরণের কোনো প্রচেষ্টা তো করেননি, বরং পাঞ্জাবি মুহাজির এলিট শ্রেণীর কায়েমি স্বার্থকে লালন করে তাদের আধিপত্যকে আরও সুসংহত করে তোলে। সামরিক শাসনকালে কেন্দ্রীয় প্রশাসনে বাঙালিদের প্রতিনিধিত্ব একরকম ছিল না বললেই চলে। 60-এর দশকে যখন বাঙালিদের ধৈর্যের বাঁধ প্রায় ভেঙে পড়ছিল, ঠিক তখনই পাকিস্তানের কেন্দ্রীয় শাসক গোষ্ঠী কর্তৃক বাঙালি রাজনৈতিক নেতৃবৃন্দকে বিশ্বাসঘাতক এবং শত্রুশক্তি ভারতের দালাল হিসেবে আখ্যায়িত করার ফলে অবস্থার আরও অবনতি ঘটে। বাংলাভাষী জনগণ যারা দ্ব্যর্থহীনভাবে 1947 সালে পাকিস্তানের পক্ষে ছিলেন, তারা পশ্চিমা শাসক গোষ্ঠীর কাছ থেকে এ ধরনের ব্যবহার কখনোই প্রত্যাশা করেনি। পাকিস্তানের সৃষ্টিতে বাঙালি জাতিগোষ্ঠীর সবিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এ সত্যটি অতি সহজে ভুলে গিয়েছিল পশ্চিমা শাসক গোষ্ঠী। যদিও বাহ্যিকভাবে মুজিবের দাবিগুলো ছিল চরম প্রকৃতির, পাকিস্তান তখনও ছিল অতি প্রিয় প্রতিটি বাঙালির কাছে। বাঙালি জনগণ শুধু চেয়েছিল রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে মত প্রকাশের ন্যায্য অধিকার। তারা চেয়েছিল সাম্য ও সংহতির উপর একটি রাজনৈতিক কাঠামো। তারা চাইছিল স্বৈরাচারী একনায়কতন্ত্রের পরিবর্তে একটি গণতান্ত্রিক সরকার। স্বৈরাচারী একনায়কতন্ত্র তাদের অতীতের হিন্দু আধিপত্য ও অত্যাচার এবং ঔপনিবেশিক শোষকেরই জোরালোভাবে মনে করিয়ে দিয়েছিল। এ থেকে এটাই পরিষ্কারভাবে বলা চলে, বাঙালিরা সুচিন্তিত কতগুলো লক্ষ্যের বাস্তবায়নের জন্য মূলত সংগ্রাম করেছিল, কোনো স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য নয়। এটা জোর দিয়ে বলা চলে যে আইয়ুব শাহীর পতনকালে পূর্ব পাকিস্তানের বিচ্ছিন্ন হয়ে পড়াটা মোটেও অবধারিত পরিণতি ছিল না। জাতীয় রাজনীতি এবং অর্থনীতিতে বাঙালিদের অংশীদারিত্বের অধিকার থেকে বঞ্চিত রেখে ক্ষমতাধর শাসক চক্র বাঙালি এলিট শ্রেণীকে জনগণের আন্দোলনের প্রতি ঠেলে দিয়েছিল এবং তাদের নৃতাত্ত্বিক, সাংস্কৃতিক এবং ভাষাগত বৈষম্যকে পুনরুজ্জীবিত করার আন্দোলনে নেতৃত্ব দিতে বাধ্য করেছিল জাতীয় ঐক্যের বিরুদ্ধে। এ থেকে পরিশেষে এটাই বলা চলে যে অসম উন্নয়নই বাধ্য করেছিল বাঙালি এলিট শ্রেণীকে কেন্দ্রের বিরুদ্ধে জনগণের সাথে ঐক্যবদ্ধ হতে এবং জাতীয়তাবাদী চেতনার পরিবর্তে বাঙালিয়াত্বকে উস্কে দিতে। বাঙালিয়াত্বের চেতনায় তখন আঠার মতো বাঙালি এলিট শ্রেণীকে জনগণের সাথে এক অটুট বন্ধনে বেঁধেছিল। অসম উন্নয়ন, শোষণ, বঞ্চনা এবং নৃতাত্ত্বিক চেতনা ওই ধরনের লোভী যোগ যা একে অপরকে শুষে বেঁচে থাকে সেই সময় অবধি, যখন সশস্ত্র সংঘাত অথবা গণঅভ্যুত্থানের বিকল্প কোনো পথই খোলা থাকে না। দুঃখজনক হলেও সত্য, পাকিস্তানও ঠিক সেই সন্ধিক্ষণে পৌঁছে অপরিহার্য এক মহাবিপর্যয়ের অপেক্ষা করছিল। 60-এর দশকের শেষে অন্তিম অবস্থায় সামরিক জান্তা রাজনৈতিক সমস্যার সমাধানে বন্দুকের জোর করার সিদ্ধান্ত নেয়। শুরু হয় 25-26 মার্চ 1971-এর আর্মি ক্র্যাকডাউন। পাকিস্তান সেনাবাহিনী বাঙালিদের আন্দোলন নস্যাৎ করার জন্য বর্বরচিত সশস্ত্র অভিযান শুরু করে সমগ্র বাঙালি জাতির বিরুদ্ধে। এভাবেই অনিবার্য হয়ে ওঠে দেশ বিভক্তি।